নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটির নামটা আমি পরে বলছি, কিন্তু আগে গল্পের কিছু অংশ তোমাদের কাছে তুলে ধরব। আচ্ছা, আমরা ছোটোবেলায় মা বলতো পরীক্ষায় পাশ করার জন্য, ভালো করে পড়ার জন্য, মানে মা বলতো যে তোরা ভালো করে পড়, পরীক্ষায় পাশ করবি, তোরা সবসময় খেলছিস, পড়াশোনা করছিস না, সামনে পরীক্ষা, কী করে তোরা পাশ করবি, ভগবানের কাছে চা, যেন ভগবানের কাছে চাইলেই ভগবান তোদের পাশ করিয়ে দেবে। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করতে হবে। সেখানে আমরা কি করি, মায়ের কথা শুনি না, আমরা কি করি, খেলাধুলাতেই মত্ত হয়ে থাকি। পরে সেটা আমরা বুঝতে পারি, রিয়েলাইজ করি যে সত্যি মায়ের কথাটা আমাদের জীবনের জন্য অনেক কার্যকরী। তাই ছোটোবেলায় যে ভুলটা আমরা করি সেটা আমরা বড় হয়ে বুঝতে পারি। তারপর আরেকটা কথা, ছোটোবেলায় আমরা পড়তে বসে ঘুমাতাম। মা যখন বলতো দুপুরে ঘুমা, হ্যাঁ, আমরা ঘুমাতাম না, খেলে দিন কাটাতাম, কিন্তু ঠিক পড়ার সময় হলে আমরা ঘুমিয়ে পড়তাম। আর মজার ব্যাপার হলো, যখন আমাদের বন্ধুদের কাছে কোনো কিছু থাকে বা কোনো কিছু, মানে এমন কোনো জিনিস যেটা সব বন্ধুর কাছে আছে, আমার কাছে নেই, বা তোমার কাছে নেই, তোমার বন্ধুদের কাছে আছে, তুমি তখন মনে করো যে এই জিনিসটা যদি আমার থাকতো। আমরা তখন কি করি, মা যেহেতু আমাদের বলেছে ভগবানের কাছে যা চাইবি তাই পাবি, সেই ভেবে আমরা ভগবানের কাছে ওই জিনিসটাই চাইতাম যেটা আমার বন্ধুদের কাছে আছে, আমার কাছে নেই। এবার ওই জিনিসটা চাওয়ার জন্য যদি কখনো পেয়ে যাই, তখন আমরা মনে করি ভগবানই আমাদের দিয়েছে পাইয়ে। সেই নিয়েই এক গল্প তোমাদের কাছে আমি আজকে তুলে ধরব। তাহলে গল্পের নামটা এবার বলি। গল্পের নাম অলৌকিক ছুরি, লেখক পূর্ণেন্দু পত্রী। তাহলে চলো দেরি করব না, গল্পটা শুরু করে দিই। গরম তেলে 5 ফোড়নের মতো চিরবিরিয়ে উঠলেন একদিন শুকুর মা। হ্যাঁ রে, সামনে পরীক্ষা, অথচ হো হো করে টোটো করে দিন কাটাচ্ছিস? হ্যাঁ, গত বছর ফেল করতে করতে পাস করে গিয়েছিস কোনো রকমে, এবার কি ফেল করবি নাকি? এবারে কি ফেল না করে ছাড়বি না? বারে, কেউ আবার ইচ্ছা করে ফেল করে নাকি? তাহলে মন দিয়ে পড়াশোনা আর ঠাকুরের কাছে প্রার্থনা কর যেন পাসটা করতে পারিস। ঠাকুরকে? ঠাকুর মানে ভগবান, তার কাছে এক মনে চাইলে মানুষ যা চায় সব পায়। তুমি পেয়েছো কখনো? কেন পাবো না? ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, হে ঠাকুর, 3টে মেয়ে দিলে, এবার একটা কোল আলো করে ছেলে দাও, তারপরই তো তুই হলি। শুকু মায়ের কথাটা মাথায় নিয়ে সেদিন সন্ধ্যে থেকেই বসে যায় বইপত্র নিয়ে পড়তে, কিন্তু বেশিক্ষণ পড়তে পারে না। অল্প স্বল্প পড়ার পরই ঘুমে ঢুলে পড়ে মাথাটা। সামনে হ্যারিকেন, একবার তো হ্যারিকেনের ওপরেই উপুর হয়ে যায় মাথাটা, আর একটু হলে পুড়ে যেত মুখটা। ঘুম পাওয়ার কারণ ছিল অবশ্য, ফুটবল খেলেছে সারা বিকেল, স্কুলে মাঠে খেলার ধকলেই শরীর ক্লান্ত। শুকুর মা খানিকটা খুশি হয়েছিলেন ছেলের পড়তে বসা দেখে, এখন ঘুমে ঢলে ঢলে পড়া দেখে আবার বিরক্ত। এই এই তোর পড়া হচ্ছে, বইয়ে মুখ হতে না হতেই ঘুম। শুকু ধরফড়িয়ে আবার পড়া শুরু করে, কিন্তু পারে না। ঘুম তাকে যেন কুমিরের হাঁ দিয়ে গিলে ফেলে। শুকুর মা রেগে বললেন, যা, আর পড়তে হবে না, যা, আজ তোকে ছেড়ে দিলাম, আজকের মতো ছুটি দিলাম, কাল যেন এমন না হয়, খেয়ে দে শুয়ে পড়, ভোর রাতে উঠে পড়তে বসবি। খেয়ে দে শুকু তার শোবার ঘরে শুতে গিয়ে তক্ষুনি শুয়ে পড়ে না,
আলো নেভানো ঘরে বিছানায় বসে দুহাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করে যায় এক মনে। হে ঠাকুর, রঘুর ছুরি আছে, ভাকুর ছুরি আছে, দামুর ছুরি আছে, মিলনের ছুরি আছে, মধু, হিরু, শানু, বকু সকলের ছুরি আছে, আমার নেই। বাবাকে বললেও কিনে দেয় না। ছোট ছেলেদের নাকি ছুরি রাখতে নেই। তুমি আমাকে একটা ছুরি দেবে ঠাকুর? আমি ছুরি দিয়ে কাউকে মারবো না, তবে যদি অন্যায় ঘটে তাহলেই ব্যবহার করব শুধু। বাকি সময় পেন্সিল কাটবো, কাগজ কাটবো, পেয়ারা কাটবো, আমলকি কাটবো আর গুলতি বানাবো। পরের দিন সকাল, সুকু চলেছে স্কুলে। রোজ যে রাস্তা দিয়ে যায় আজ সে রাস্তায় গেল না। কাল খেলার সময় তুমুল ঝগড়া হয়ে গেছে ভাকুর সঙ্গে। হ্যান্ডবল করেও স্বীকার করতে চায়নি, তাই নিয়ে চেঁচামেচি মারামারি হওয়ার মতো। ভাকুর রেগে গিয়ে পকেট থেকে ছুরিও বের করেছিল প্রতিপক্ষদের মারবে বলে। শেষ পর্যন্ত রক্তারক্তি হয়নি। রোজ যাওয়ার রাস্তা দিয়ে গেলে যেতে হবে ভাকুর বাড়ির সামনে দিয়ে, তখন হয়তো দেখা হয়ে যেতে পারে ভাকুর সঙ্গে। শুকুর দল ঠিক করেছে ভাকুকে বয়কট করবে পুরোপুরি, কথা বলবে না, খেলতে ডাকবে না, মিশবে না, সেই জন্য অন্য রাস্তা। কামারশালার কাছে বিরাট তেঁতুল গাছ, তলাটা ছায়ায় কালো। শুকু কামারশালার কাছাকাছি পৌঁছবার মুখে দেখতে পেল তেঁতুল গাছের তলায় একটা কাঁচা তেঁতুল খসে পড়ে আছে। অবাক হলো সে। এখন তো তেঁতুল ফলার সময় নয়, অথচ সোনার মতো চকচক করছে একটা লম্বা কাঁচা তেঁতুল। তেঁতুলটা তুলবে বলে সে এগিয়ে চলল গাছটার দিকে। পড়ে থাকা তেঁতুলটা তুলতে গিয়ে চমকে উঠল সে। বিস্ময়ে চোখ দুটো কোটর থেকে ঠেলে বেরিয়ে আসে বুঝি। কি দেখেছে সে? এ কি সত্যি? সোনার বাঁটওয়ালা একটা লম্বা ছুরি তার সামনে। তাহলে কি সত্যি ঠাকুর প্রার্থনা মঞ্জুর করলো তার? ছুরিটা তুলে নিয়ে বইয়ের ব্যাগে ভরে নিয়ে স্কুলের দিকে হাঁটা দিল যখন, তার বুকের মধ্যে গাজনের বাজনা। স্কুলের ছুটির পর আবার খেলার শুরু। ভাকুকে বাদ দিয়েই দল তৈরি, খেলা শুরু হবে। লাট্টু মুখে হুইসেল নিয়ে রেফারি হয়ে রেডি। এমন সময় ভাকু তার কয়েকজন বন্ধুকে নিয়ে লাট্টুর সামনে এসে দাঁড়ালো। ভাকুকে বাদ দিয়ে খেলা চলবে না। লাট্টু মুখ থেকে হুইসেলের নামিয়ে গম্ভীরভাবে জবাব দিলে, নিতে পারি, ও যদি কালকের ঘটনার জন্য ক্ষমা চায়। ক্ষমা চাইবে কেন? দোষ করলে তো ক্ষমা চাওয়ার প্রশ্ন। ও কি দোষ করেছে শুনি? হ্যান্ডবল করেনি, তবুও জোর করে হ্যান্ডবল করেছে বলে তাকে মারতে আসতে বরং দোষ হয়েছে তোদের। আমি রেফারি, কে হ্যান্ডবল করেছে না করেছে সেটা বিচার করব আমি। বাইরের লোকের তা বিচার করার রাইট নেই। এর ফল কিন্তু ভালো হবে না বলছি। কি হবে? তোরা কি দল বেঁধে মারামারি করতে এসেছিস নাকি? মারামারি করতে আসিনি, তবে ভাকুকে পায়ের জোরে বাদ দিয়ে খেলা শুরু করলে বাধ্য হয়ে মারামারি করতে হবে। এই, কে আছিস? আমার হকি স্টিকটা নিয়ে আয় তো। হকি স্টিক দিয়ে আমাদের পেটাবে? সেই সুযোগ পাবে কি? তক্ষুনি যেন হিন্দি সিনেমার এক ফালি দৃশ্য। ভাকু আর তার 5 বন্ধু গোল হয়ে ঘিরে ফেললো লাট্টুকে। প্রত্যেকের হাতেই খোলা ছুরি। লাট্টুর মতো ডাকাবুকো ছেলেও ভয় পেয়ে ভ্যাবাচ্যাকা। মাঠের খেলোয়াড়রা ভয়ে জড়সড়। কি হয়। শুকু গোলকিপার, ইটের গোলপোস্ট, সেই জমানো ইটের কাছে একদিকে তার স্কুলের ব্যাগ। হঠাৎ তার মনে পড়ে যায় আজকেই কুড়িয়ে পাওয়া সোনালি বাঁটের ছুরির কথা। সে দ্রুত তার ব্যাগ থেকে ছুরিটা বের করে দৌড়ে যায় মাঠের মাঝখানে। ছুরিটা ছুঁড়ে দেয় লাট্টুর হাতে। লাট্টু ক্রিকেটের ক্যাচ ধরার মতো লুফে নেয় ছুরিটা।
আর কোথায় কি একটা চাপ দিয়ে টিপতেই ছুরির বাঁটের ভিতর থেকে সরাত করে বেরিয়ে এলো একটা লম্বা ফলা। ছুরির ফলার মতোই আকৃতিতে, কিন্তু আগুনের মতো টকটকে লাল, যেন আগুন দিয়ে তৈরি। ওরকম ছুরি শুকুদের গা মেরেও কেউ কোনোদিন দেখেনি। তাকালেই মনে হয় কামারশালার গরম লোহার পাত। ওই ছুরি দেখা মাত্রই ভাকুর দলের লোক দে দৌড় চম্পট। লাট্টু শুকুর দিকে তাকিয়ে বললে, ওফ, তোর উপস্থিত বুদ্ধির জোরে বেঁচে গেলাম। ভাগ্যিস সময় মতন ছুরি দিয়েছিলিস। কিন্তু এই ছুরি তুই কোথায় পেলি? তোর তো ছুরি ছিল না কোনোদিন। শুকু মিথ্যে করে বললে, বাবা এনে দিয়েছেন কলকাতা থেকে। কলকাতা থেকে? কলকাতায় সেই এমন ছুরি সময় পাওয়া যায়নি তো কখনো। 11-22 জন খেলোয়াড় লাট্টুকে ঘিরে। কেউ কেউ বায়না ধরলে তারা আবার দেখবে ছুরির আগুনে ফলাটা। দূরে ছিল বলে অনেকে দেখতে পায়নি। লাট্টু ছুরিটার বোতাম টেপে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে লম্বা ফলা, কিন্তু সে ফলা লাল নয় আদৌ। সাধারণ ছুরির ফলা যেমন হয় তেমনি। লাট্টুর চোখ উঠে যায় কপালে। এ কি রে, এ যে দেখি অলৌকিক ছুরি। একটু আগে গনগনে আগুন দেখলাম, কোথায় গেল সে আগুন? শুকু অবাক হলেও সে বুঝতে পারছে কারণটা। ঠাকুরের দেয়া ছুরি তো, তাই হয়তো এরকম। কিন্তু ঠাকুরের কাছ থেকে পাওয়ার কথা কাউকে বললে হবে না। বললে সকলেই তো ঠাকুরের কাছে প্রার্থনা করে পেয়ে যাবে এইরকম ছুরি। বাড়িতে ফিরে ছুরির কথা কাউকে বলে না শুকু। নিজেও ভয়ে ভয়ে হাত দেয় না ছুরিতে, লুকিয়ে রাখে বইয়ের পিছনে। যদিও মাঝে মাঝে এই প্রবল ইচ্ছে করে ছুরিটা হাতে নিয়ে বোতাম টিপে দেখতে, যদি আবার বেরিয়ে আসে আগুনের ফলা। 3-4 মাস পরের কথা। ডাকাত পড়ল শুকুদের পাশের বাড়িতে। প্রথমে বোমার আওয়াজ, পরপর কয়েকটা। বোমা ফাটিয়ে পাড়াপড়শিকে ভয় দেখানো, যাতে কেউ না এগিয়ে আসে লাঠিসোঁটা নিয়ে। বোমার শব্দেই মাঝরাতে ঘুম ভেঙে যায় শুকুদের বাড়ির সকলের। সেদিন রবিবার, শুকুর বাবাও বাড়িতে। শুকুর বাবা বারণ করে, আলো জ্বালাতে হবে না, আজকালকার ডাকাতরা ফেরোসাস। আমরা আলো জ্বেলেছি দেখে হয়তো আমাদের উপরেই হামলা করবে। কিছুক্ষণ পরে হঠাৎ শুকুদের বাড়ির উঠোনের দিকে আলোয় আলো, তারপর আবার অন্ধকার। বারণ করা সত্ত্বেও আলো জ্বালানো হয়েছে দেখে শুকুর বাবার বিকট চিৎকার। শুকুর মা বললেন, কই, আমি তো জ্বালাইনি। শুকু জ্বালালি নাকি রে? শুকুর শোবার ঘরে গিয়ে দেখা গেল শুকু নেই। শুকুর বাবা মা কাঠ। তাহলে আলো জ্বালিয়ে ডাকাতদেরই কেউ এসে কিডন্যাপ করে নিয়ে গেল নাকি শুকুকে? কান্নায় ফেটে পড়ার মতো অবস্থা। তবুও ডাকাতদের ভয়ে কাঁদতে পারে না কেউ। শোকার্ত হয়েও অন্ধকার বিছানায় বসে থাকেন চুপচাপ, আর চোখের জল ফেলেন নীরবে। তাদের কান্না শুনে শুকুর বোনও কাঁদে। বাড়ির ঝি চাকর সকলেই ফোঁস ফোঁস। একটু পরেই হঠাৎ পাশের বাড়ি থেকে বিকট চিৎকার। শুকুর বাবা মা শিউরে ওঠেন। বোধহয় পাশের বাড়ির লোকজনদের খুন করেছে ডাকাতরা। আরও একটু পরে বিকট চিৎকারের সঙ্গে সঙ্গে অন্যরকম হাঁকডাক, এমনকি কেউ যেন গলা ছেড়ে ডাকছে শুকুর বাবাকে। শুকুদের অন্য পাশের বাড়ির ভূষণবাবু বাইরে এসে শুকুর বাবা দেখতে পান পাশের বাড়ির ঘরে ঘরে জ্বলে উঠেছে আলো, আর বাড়ির লোকজন দৌড়ঝাঁপ করছে উপরে নিচে। বাড়ি থেকে বেরোন শুকুর মায়ের জেলে দেয়া হ্যারিকেন হাতে। ক্রমে অন্যান্য আরও সব পাড়াপড়শিরাও দল বেঁধে আসে ডাকাত পড়া বাড়ির দিকে। বাড়ির উঠোনে গ্রামের মানুষ জমা হয়ে দেখলো যমদূতের মতো 3টে ডাকাত আধমরার মতো শুয়ে আছে একতলার বারান্দায়। তাদের মাথায় লাল ফেট্টি আর হাতের খড়গ
ছড়িয়ে পড়ে আছে এখানে সেখানে। বাড়ির কর্তা বংশীবাবু ও বড় ছেলে যখন সকলের সামনে এসে দাঁড়ালো, লোকের মুখে উৎকণ্ঠ জিজ্ঞাসা, কি করে ধরা পড়লো এরা? কিছুই বুঝলাম না, আমাদের তো আটকে রেখে দিয়েছিল ঘরে। ভিতরে আটকে থেকেও যেটুকু বুঝতে পেরেছি, কোথা থেকে প্রচণ্ড একটা আলো এসে ঢুকলো আমাদের বাড়িতে। তারপরেই ডাকাতদের ত্রাহি ত্রাহি চিৎকার, আর কে যেন এসে খুলে দিল আমাদের দরজা। আমরা বাইরে বেরিয়ে আর দেখতে পেলাম না সে আলো। এই সময় ভিড়ের ভিতর থেকে সামনে এগিয়ে এলো লাট্টু। সে বললে, আমি জানি কি ঘটেছে ঘটনাটা। তুই কি করে জানবি? তুই কি তখন ছিলি এখানে? না থাকলেও বুঝতে পারছি সবটা। ডাকাতদের কাজ করেছে সুকু। সুকু? ওইটুকু ছেলে সুকু কি করে কাজ করবে এই রকম সান্ডা মার্কা তিনজনকে? কিন্তু শুধু তো তিনজনই আসেনি, বাকি সাগরেদ পালিয়েছে ডাক ছেড়ে। তবে তিনজন যে আসল সেটা বোঝা যাচ্ছে বেশ। সকলের চেয়ে অবাক হয় সুকুর বাবা। বলো কি, সুকু তো জন্মের ভীতু। এত ভীতু যে অনেকবার চেয়েছে, তবুও ওকে একটা ছুরি পর্যন্ত কিনে দিইনি কখনো। পাছে ভয় পেয়ে নিজেই না কেটে বসে নিজের হাত পা। লাট্টু অবাক হয়ে প্রশ্ন করে, আপনি কি দেননি ছুরিটা? তাহলে ওই অলৌকিক ছুরিটা পেলো কোথায়? ছুরি? অলৌকিক ছুরি আমি কিনে দিয়েছি? কি বলছো তুমি? আগে নগেন কাকা, ঠিক বলছি আমি। ওই ডাকাতরা যে কাজ হয়েছে শুকুর অলৌকিক ছুরিতেই। ছুরিটার মজা হলো এই, এমনি সময় খুললে ফলাটা দেখা যাবে সাধারণ, কিন্তু কোনো অন্যায়ের প্রতিবিধানে খুললে তার ফলা থেকে আগুন ঠিকরোয়। তাই নাকি? পৃথিবীতে আছে নাকি এরকম ছুরি? থাকেও যদি সুকু পেলো কোথায়? ডাকাত পড়া বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরেই সুকুর ডাক। সুকু উঠে আসে তার বিছানা থেকে। পাশের বাড়ির ডাকাতদের কাজ করেছিস নাকি তুই? সুকু চুপ করে থাকে। সুকুর মা আঁতকে ওঠেন, ও মা, সে কি কথা? ও কি করে ডাকাত পারবে গো? হ্যাঁ রে, তোর বাবা যা বলছে সত্যি? সুকু মাথা নাড়ে হ্যাঁ জানায়। সে কি রে, কি করেছিস? সুকু তার অলৌকিক ছুরির কথা স্বীকার করে। কোথায় পেলি এই তুই অমন ছুরি? তুমি বলেছিলে ঠাকুরের কাছে এক মনে প্রার্থনা করলে সব কিছু পাওয়া যায়। আমি প্রার্থনা করেছিলাম, পরদিনই কামারশালার কাছে তেঁতুলতলায় কুড়িয়ে পাই এটা। তবে কাউকে বলবে না কিন্তু প্রার্থনার কথাটা, তাহলে সকলেই প্রার্থনা করবে। আচ্ছা, তা নয় বলবো না, কিন্তু এবার তুই প্রার্থনা কর যেন ঠাকুর পড়াশোনায় মতি দেয় তোর। সুকু চলে যাচ্ছিল তার শোবার ঘরে। মা ডাকলো, হ্যাঁ রে, ছুরিটা কেমন, দেখাবি না আমাদের একবার? আনছি। সুকু চলে গেল। সুকুর মা তার বাবাকে বলে, ওই তখন যে আলো জ্বালালে বলে চিৎকার করে উঠলে তুমি, তখন তাহলে সুকুর ওই ছুরি থেকেই জ্বলে উঠেছিল আলোটা? সুকুর বাবা গম্ভীর মুখে বললেন, সেটা বুঝতে এতক্ষণ সময় লাগলো তোমার? গল্পটা এখানেই শেষ, তবে এর একটা পুনশ্চ আছে। আসলে বাকি রয়ে গেছে দুটো কথা। এক, ডাকাত ধরার ব্যাপারে সুকুর দুঃসাহসিকতা আর তার অলৌকিক ছুরির ঘটনা মুখে মুখে রটতে রটতে ছড়িয়ে পড়েছে সারা তল্লাটে। সে এখন তল্লাটের হিরো। রোগা পটকা সুকু এখন বীরত্বের প্রতীক। 2, সুকু ছুরি পেল, ছুরি তাকে বিখ্যাত করলো, কিন্তু সে ছুরি কোনোদিন নিজের কাছে নিজের কাজে ব্যবহার করতে পারলো না বলে তার মনের মধ্যে চাপ বেঁধে রইল আগেকার সেই ছুরি না থাকার দুঃখ।
অমন অলৌকিক ছুরির কথা, আর ছুরি থাকা সত্ত্বেও এখনও কাগজ কাটতে, পেয়ারা কাটতে ছুরি চাইতে হয় সকলের কাছে। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্পে, নতুন কোনো সময়। আজকের মতো বিদায়।